পানি লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া, তার পাশে ওটা ভালসেট রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। যে কবি এই ঘরে তার শখের চেয়ারে বসে রূপনারায়ণ নদীর দিকে তাকিয়ে লিখেছেন। আজ আমরা চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শরৎকুটিতে, যেটি অবস্থিত দেউলটি সমতাবের গ্রামে। কর্মব্যস্ততার জন্য আজ আমরা অনেকেই ভুলে গেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের নানান তথ্য। আজ আমি চেষ্টা করব লেখকের জীবনের বেশ কিছু তথ্য তুলে ধরার আমার ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা অবশ্যই ফলো করো, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। মেদিনীপুরের দিক থেকে তোমরা যদি কেউ পানিত্রাসে আসো তাহলে সামনেই দেখতে পাবে দেউলটি মোড়। সেখান থেকে বাঁ দিকে বেঁকে গেলেই তোমরা চলে আসবে পানিত্রাসে শরৎকুটিরে। কিছুটা ভেতরে আসার পর এখন আমরা পুরোপুরি পৌঁছে গেছি শরৎকুটিরের সামনে। আমরা যখন এই জায়গাতে এসে পৌঁছলাম তখন বাজে বেলা 3টে। এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারলাম 3:30-র পরে শরৎকুটির ওপেন হয়। শরৎকুটিরে ঠিক বাঁ দিকে তোমরা অনেক ছোট ছোট দোকানপাট দেখতে পাবে, যেখানে অনেক ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এমনকি এখানে ফুলের চারাগাছও বিক্রি হয়। এখানে রয়েছে খুবই সুন্দর পুঁথির কাজ করা ব্যাগ, আর এমনকি দেখতে পাচ্ছ তোমরা গোপালের যে সিংহাসন সেটাও রয়েছে। আর তার ঠিক পাশে রয়েছে একটা স্টল যেখানে বিক্রি হচ্ছে ছোট ছোট ঘর সাজানোর সামগ্রী। এখান থেকে আমরা ডাব খাওয়ার পর এগিয়ে গেলাম রূপনারায়ণ নদীর চরের দিকে। যেহেতু আমাদের হাতে এখনো অনেকটাই সময় ছিল, তাই আমরা কিছুক্ষণ সময় কাটাবো নদীর পাড়ে। এখন এই জায়গাটি হয়ে উঠেছে খুবই সুন্দর একটি জমজমাটি ঘোরার জায়গা। বহু মানুষ দূর দূর থেকে আসে এখানে পিকনিক করতে। রাস্তার ঠিক ডান দিকে এখন চলছে পিকনিক। রূপনারায়ণ নদীর কাছাকাছি এসে আমরা দেখলাম বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয়েছে। নদীর পাড়ে ছোট ছোট অনেক খাবার স্টল তোমরা দেখতে পাবে। এই নদীটি একসময় বয়ে যেত শরৎকুটিরের একদম পাশ দিয়ে। যেহেতু শরৎকুটি খুলতে এখনো বেশ কিছু সময় রয়েছে, তার জন্য অনেক মানুষ ভিড় জমাচ্ছে এই নদীর পাড়ে এসে। সবার মতন আমরাও নদীর পাড়ে এসে ফটো তুলতে লাগলাম। বহু যুগ যুগ ধরে কত অজানা স্মৃতি এই রূপনারায়ণ বহন করে চলেছে। এখানে একটা স্কুলের মাঠ আছে, সেখানে 21শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত শরৎ মেলা হয়। তোমরা চাইলে এখানে আসতে পারো। এই গ্রামেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 12 বছর কাটিয়েছিলেন। 1923 সালে এই জায়গাটি তিনি কিনেছিলেন। তারপর 1925 সালে এই বসত বাড়িটি নির্মাণ করেন। তিনি পরলোক গমন করেন 1938 সালের 16ই জানুয়ারি। গেট দিয়ে ভেতরে ঢুকে তোমরা দুপাশে দেখতে পাবে ছোট ছোট গাছপালা এবং ফুলের বাগান। সামনে এই যে পেয়ারা গাছটি দেখা যাচ্ছে, কথাশিল্পী তিনি নিজের হাতে এটি রোপণ করেছিলেন। বহু দূর দূর থেকে প্রচুর মানুষ প্রত্যেক দিন নিজের চোখে অন্তত একবার এই শরৎচন্দ্রের সাধের শরৎকুটিটি দেখার জন্য একবার অন্তত আসেন। কবি এই ঘরে তার শখের চেয়ারে বসে রূপনারায়ণ নদীর দিকে তাকিয়ে লিখেছেন বহু কবিতা, গল্প, সাহিত্য। সেই সময় নদীটি তার শরৎকুটির একদম সামনে দিয়ে বয়ে যেত। সামনে চেয়ারটা লক্ষ্য রাখলে খাতা রাখতেন, আর জানলাটা খোলা থাকত। আগে রূপনারায়ণ নদী ক্ষেত্রে বলতো। 2 নম্বর র্যাকে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। লক্ষ্য রাখবেন ওনার লাঠি। আর ইজি চারের নিচে যে মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের গীতাপক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনাকে আমি দেখেছি, আমার তখন 15 বছর বয়স, বড় মা বলতাম। 15 বছর বয়স থেকে এখানে 60 বছর দেখাশোনা করছি। এখন সুড়ঙ্গটা ভুল, ওই যে একটা কপা গাছে ওটা সুড়ঙ্গ যে বলেছে ভুল। 7 দিন চলবে। পানি লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া, তার পাশে ওটা ভালসেট রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। যে সাদা ছবিটার
পাশে বাঁধানো ছবি শরৎচন্দ্রের নাতি নাতবইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন। এত বলা যায়? একদম একদম সেটাই, কষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা বেলজিয়াম কাছের আয়না। সোফাটায় উনি বসতেন। কথাশিল্পী 1876 সালের 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। হাওড়া শিবপুরেও তার একটি বাড়ি ছিল, সেখানে ওনার নামে একটি রাস্তাও আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুজন জীবনসঙ্গিনী ছিলেন। প্রথম পক্ষের স্ত্রী শান্তি দেবী এবং তার 1 বছরের পুত্র সন্তান প্লেগ রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করার পর তিনি হিরণময়ী দেবীকে পরে বিবাহ করেন। 1978 সালের বন্যায় শরৎ কুটিটি ক্ষতিগ্রস্ত হয়, যার পরে সরকার এটি মেরামত করেন। 2001 সালে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন অ্যাক্টের অধীনে ঐতিহাসিক স্থানে এটি রূপান্তরিত করেন। বাড়িটি মাটি দিয়ে তৈরি হলেও নিচের ভাগটায় ছিল ইটবালি সিমেন্টে তৈরি, তার জন্য 1978-এর বন্যায় বাড়িটি মোটামুটি বেঁচে যায়। এখন আমরা রয়েছি বাড়িটির উপরিভাগে। উপরিভাগে দুটো ঘর থাকলেও তালা দেওয়ার কারণে তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাতে পারলাম না, তার জন্য তোমাদেরকে বাইরে থেকেই একবার চারিদিকটা চলো ঘুরিয়ে দেখাই। এখন আমরা চলে এসেছি শরৎ কুটিরে ঠিক পেছন দিকে। পেছনেই রয়েছে একটা ঠাকুরঘর, ঠাকুরঘরের ঠিক সামনেই রয়েছে ধানের গোলা। এই যে ধানের গোলাটি তোমরা দেখতে পাচ্ছ, তার ঠিক সামনের দিকে যে ফাঁকা স্থানটি রয়েছে সেখানেই ছিল একটা রান্নাঘর। শরৎচন্দ্রের বাড়ির ঠিক সামনের দিকেই রয়েছে শরৎচন্দ্রের একটি স্মৃতিস্তম্ভ। বাড়ির বাঁ দিক থেকে সামান্য একটু এগিয়েই তোমরা দেখতে পাবে শরৎচন্দ্রের স্মৃতিসৌধ। একজন হলেন শরৎচন্দ্রের মেজ ভাই, যিনি পরে স্বামী দেবানন্দ নামে পরিচিত হন। আর এই সামনে যে তোমরা স্মৃতিসৌধটি দেখতে পাচ্ছ, এটি হলেন লেখকের দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবীর। লেখকের মৃত্যুর পরেও তিনি 23 বছর কাটান এই বাড়িটিতে। বেলা অনেকটাই গড়িয়ে এসেছিল, প্রায় সন্ধে হবার মুখে, তার জন্য আমরা শরৎকুটি থেকে বেরিয়ে পড়েছি। সারাদিন ঘোরাঘুরি এবং মজা করার পর আমরা একটু ক্লান্তই হয়ে পড়েছিলাম, আর খিদেও পেয়েছিল, তার জন্য আমরা এখন ঢুকে পড়ছি রেস্টুরেন্টে। এখান থেকে ডিনার করে আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির দিকে। বন্ধুরা, ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো, লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।